সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ বিশ্লেষণে। আজ আমরা একদম শূন্য থেকে কিভাবে একটি শক্তিশালী ফিন্যান্সিয়াল পোর্টফোলিও বা আর্থিক ভিত্তি তৈরি করা যায় তার চমৎকার একটা ব্লুপ্রিন্ট দেখব। ভাবুন তো, শুধু টাকা জমালেই কি সব হয়? মোটেও না। জমানো টাকাকে সঠিক উপায়ে খাটিয়ে কিভাবে সম্পদের পাহাড় করা যায় সেই পুরো যাত্রার চিত্রটাই আজ একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন, আর্থিক স্বাধীনতার এই অসাধারণ যাত্রায় পা রাখা যাক। প্রতি মাসে ৫০,০০০ টাকা জমানো বা বিনিয়োগ করার আসলে বেস্ট উপায়টা কি? একদম প্র্যাকটিক্যাল এই প্রশ্নটা নিয়েই আজ আমরা কথা বলবো ফাহিমের গল্প দিয়ে। ফাহিম একজন তরুণ প্রফেশনাল। সে রিসেন্টলি একটা প্রমোশন পেয়েছে আর তার কিছু সাইড প্রজেক্ট থেকেও বেশ ভালো একটা বাড়তি আয় আসছে। নিজেরই জমানো টাকাকে সে একটা বড় সম্পদের রূপ দিতে চায়। আর এই কনফিউশনটা দূর করতেই সে সোজাসুজি চলে যায় তার মেন্টর এবং ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার রাফসান ভাইয়ের কাছে। ওকে, চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম পয়েন্ট আর্থিক ভিত্তি বা ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন। যুদ্ধে যাবার আগে যেমন বর্ম পরে নিতে হয়, বিনিয়োগের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই। ধুম করে টাকা ইনভেস্ট করার আগে একটা শক্ত আর্থিক ভিত্তি তৈরি করা সবচেয়ে বেশি জরুরি। প্রথম ধাপটি হল অন্তত আগামী ৬ মাস চলার মতো টাকা লিকুইড ক্যাশ হিসেবে আলাদা করে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। কেন এটা এত ইম্পর্ট্যান্ট? কারণ এই ফান্ডটা জীবনে এক অদ্ভুত মানসিক শান্তি এনে দেয়, যাতে বিপদের দিনে বাধ্য হয়ে ইনভেস্টমেন্ট ভেঙে ফেলতে না হয়। দ্বিতীয় ধাপে আসে বিখ্যাত 50-30-20 রুল, মানে আপনার আয়ের ৫০% প্রয়োজনে, ৩০% ইচ্ছে পূরণে আর ২০% সঞ্চয় বরাদ্দ রাখা। ফাহিমের যেহেতু বেসিক নিডসগুলো ইতিমধ্যেই কভার করা আছে, তাই সে তার ৫০,০০০ টাকা সরাসরি ইনভেস্টমেন্টের জন্য রেডি করতে পেরেছে। এরপর আসছি আমাদের তৃতীয় ধাপ, পোর্টফোলিওর প্রথম খসড়া। যেহেতু মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে গেছে, এবার সময় এসেছে রাফসান ভাইয়ের সে প্রথম প্ল্যানটা দেখার। একটা কথা আছে না, সব ডিম এক ঝুড়িতে রাখাটা একদমই বুদ্ধিমানের কাজ না। ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণের চমৎকার একটা রূপ এখানে ফুটে উঠেছে। প্রতি মাসের ইনভেস্টমেন্টকে ৩টা সুনির্দিষ্ট জোনে ভাগ করা হয়েছে। ২০,০০০ টাকা যাচ্ছে নিরাপত্তার জন্য সেফ জোনে, আরও ২০,০০০ টাকা যাচ্ছে সম্পদ বৃদ্ধির জন্য গ্রোথ জোনে, আর বাকি ১০,০০০ টাকা রাখা হয়েছে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য অপরচুনিটি জোনে। প্রথম দুটো জোন একটু খেয়াল করুন। সেফ জোনের ২০,০০০ টাকা যাচ্ছে সরকারি সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট বা ট্রেজারি বন্ডের মতো একদম নিরাপদ জায়গায়। মানে মার্কেট যতই খারাপ হোক না কেন, আসল টাকাটা যেন পুরোপুরি সুরক্ষিত থাকে। অন্যদিকে গ্রোথ জোনের ২০,০০০ টাকা ক্যাপিটাল মার্কেট, যেমন ইন্ডেক্স ফান্ড বা ব্লু চিপ শেয়ারে ইনভেস্ট করা হচ্ছে। এই অংশটা মূলত দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনকে হারিয়ে সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল এই অপরচুনিটি জোন। এখানে যে ১০,০০০ টাকার কথা বলা হয়েছে, সেটা আসলে সাইড বিজনেসের মার্কেটিং, নতুন কোনো টুলস কেনা বা নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে খরচ করার জন্য। এর কারণটা খুব সিম্পল, নিজের ওপর করা ইনভেস্টমেন্ট সবসময় সবচেয়ে দ্রুত রিটার্ন দেয়। স্কিল বাড়ানোর মাধ্যমে এই ১০,০০০ টাকার ইনভেস্টমেন্টই হয়তো ভবিষ্যতে সবচেয়ে বড় আয়ের উৎস হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, এবার আসি ৩ নম্বর পয়েন্টে, ফায়ারের লক্ষ্যে। এত হিসাব নিকাশের পর একটা প্রশ্ন তো আসি, আসলে এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি? শুধু সংখ্যার হিসাব থেকে বেরিয়ে পেছনের ফিলসফিটা দেখলে এই ফায়ার কনসেপ্টটাই হলো সে উত্তর। এর মানে হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি বা আর্থিক স্বাধীনতা অর্জন করে দ্রুত অবসর নেওয়া। সোজা কথায়, টাকার অভাবে যেন সকাল ৯টা থেকে বিকেল ৫টার ডিউটি করতে না হয়, বরং যে কোনো কাজ করা হবে শুধুমাত্র নিজের ইচ্ছা আর প্যাশন থেকে। আর এই ম্যাজিক নাম্বারটা হলো ১৫। মানে যদি এই ৫০,০০০ টাকা টানা ১০ থেকে ১৫ বছর একদম কড়া ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করা যায়, তবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধির জাদুতে এমন একটা ফান্ড তৈরি হবে যেটা একাই নিজের ভার বহন করতে পারবে। এটাই তো সেই কাঙ্ক্ষিত আর্থিক স্বাধীনতার চাবিকাঠি, তাই না? আমাদের ৪ নম্বর ধাপ, রিয়েল এস্টেট বা জমির বাস্তবতা। কিন্তু গল্প এখানেই শেষ না, একটা দারুণ প্লট টুইস্ট আছে। হঠাৎ ফাহিমের মনে হলো, আমাদের কালচারের সবচেয়ে কমন আর পাওয়ারফুল একটা ইনভেস্টমেন্ট তো এই নিখুঁত পোর্টফোলিও থেকে বাদই পড়ে যাচ্ছে। সবাই তো বলে মাটির দাম কখনো কমে না। রিয়েল এস্টেট বা জমি হলো এমন একটা ফিজিক্যাল অ্যাসেট যার দাম ইনফ্লেশনের সাথে সাথে সবসময় বাড়ে।
এই ভাবনা থেকেই সে আবারও রাফসান ভাইকে কল দেয়, কারণ সে ভীষণভাবে চায় তার এই প্ল্যানে অন্তত 1 খণ্ড জমির মালিকানা থাকুক। এখন মাসে 50,000 টাকা দিয়ে তো আর একবারে ক্যাশ দিয়ে জমি কেনা পসিবল না। তাই রাফসান ভাই এখানে স্ট্র্যাটেজিতে একটা দারুণ পরিবর্তন আনলেন। সমাধান হলো কিস্তি বা ইএমআই ব্যবহার করা। শহরের একটু বাইরের দিকে বিশ্বস্ত কোনো হাউজিং প্রজেক্টে 5 থেকে 10 বছরের কিস্তিতে প্লট কেনার মাধ্যমে এই মাসিক বাজেটটাই একটা স্থায়ী সম্পদের মালিকানা অর্জনের শক্ত হাতিয়ার হয়ে ওঠে। এবার আসি একদম শেষ ধাপে। 5. চূড়ান্ত বিনিয়োগ ব্লুপ্রিন্ট। এই জমি বা রিয়েল এস্টেট যুক্ত হওয়ার কারণে আমাদের প্রথম প্ল্যানটাকে একটু রিস্ট্রাকচার করতে হচ্ছে, আর এভাবেই তৈরি হলো সব দিক থেকে ব্যালেন্স করা একদম পারফেক্ট একটা ব্লুপ্রিন্ট। নতুন গোল অনুযায়ী আলোকেশনটা দেখলে বুঝতে পারবেন, এখানে রিয়েল এস্টেটে যাচ্ছে 20,000, গ্রোথ জোন কিছুটা কমে 15,000, স্কিল বা সাইড হাসল আগের মতোই 10,000-এ আছে, আর নিরাপদ জোন নেমে এসেছে 5,000 টাকায়। নতুন সেটআপটা কিভাবে কাজ করছে একটু ক্লিয়ার করি। জমির জন্য যে 20,000 টাকা দিচ্ছেন সেটা হলো ফোর্স সেভিংস বা বাধ্য হয়ে জমানো টাকা। যেহেতু জমি চাইলেই হুট করে বেচা যায় না, মানে এটা ইলিকুইড, তাই ক্যাশ লিকুইডিটি আর চক্রবৃদ্ধির জন্য শেয়ার বা মিউচুয়াল ফান্ডে থাকছে 15,000 টাকা। পার্সোনাল গ্রোথের ইঞ্জিন হিসেবে ভিপিএস সার্ভার বা এআই টুলের জন্য 10,000 টাকা বরাদ্দ থাকছে, আর বাকি 5,000 টাকা ডিপিএস বা ট্রেজারিতে গিয়ে বিপদের দিনের একটা ইমার্জেন্সি সাপোর্ট তৈরি করছে। রাফসান ভাইয়ের সেই গভীর কথাটা এখানে আবার মনে করা যাক। বিনিয়োগ কোনো ম্যাজিক ট্রিক না, এটি একটি জার্নি। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফাহিমের সেই ফায়ারের স্বপ্নটা এখন আর শুধু স্বপ্ন নেই। এটা এখন শেয়ার বাজারের গ্রোথ, ব্যাংকের নিরাপত্তা, পার্সোনাল ডেভেলপমেন্ট আর জমির মতো সলিড সম্পদের এক নিখুঁত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। পুরো ব্লুপ্রিন্ট তো চোখের সামনেই পরিষ্কার। এখন ভাবার বিষয় হলো, এই আর্থিক স্বাধীনতার পার্সোনাল রোডম্যাপে আপনার প্রথম পদক্ষেপটা ঠিক কী হতে পারে। আজই নিজের জমানো টাকার হিসেবটা মিলিয়ে দেখুন না। কে বলতে পারে, হয়তো আজ থেকেই শুরু হতে যাচ্ছে ভবিষ্যতের এক দুর্দান্ত সফল যাত্রা।